আসসালামু আলাইকুম। দ্বিঘাত সমীকরণের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখে ফেলছেন। আচ্ছা, আজকের ক্লাসের আলোচনাটা হচ্ছে দুই ধরনের আলোচনা। কিছু জিনিস হচ্ছে গত ক্লাসের সাথে মিল আছে, আর কিছু জিনিস হচ্ছে আমরা নতুন শিখব। আমরা দ্বিঘাত সমীকরণটা খুব ভালোভাবে ইনশাআল্লাহ শিখার চিন্তা ভাবনা করতেছি। এই কারণে সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা আজকে করেন, তাহলে ইনশাআল্লাহ দ্বিঘাত সমীকরণে কোনো ধরনের প্রবলেমই আর হবে না। আচ্ছা, আমি তাহলে প্রথমে টাইপ 4 পড়ানো শুরু করি। টাইপ 4 এটা হচ্ছে যদি এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে। এক্সেপশনাল কোশ্চেন হলে টাইপ 4 থেকে কোশ্চেন হবে। সাধারণত সচরাচরের গাইড বইগুলোতে এই ধরনের আলোচনা নাই। আচ্ছা, তাহলে প্রথমে আসেন আমরা যে জিনিসটা শিখবো, ax² প্লাস bx প্লাস c সমান 0। এই যে আমি একটা স্ট্রাকচার লিখলাম, আমরা গত ক্লাসে কি শিখছিলাম? এই সমীকরণের আমরা মূল পাবো কয়টা? দুইটা। মূল কয়টা পাবো? দুইটা। আচ্ছা, এই দুইটা মূলদের যোগফল আরেকটা নাম হচ্ছে সমষ্টি, আর মূলদের গুণফল। আপনারে পরীক্ষায় মূলদের যোগফল বের করতে বলতে পারে অথবা মূলদের গুণফল বের করতে বলতে পারে। আমরা শিখলাম কি, এরকম একটা স্ট্রাকচারে ax² প্লাস bx প্লাস c সমান 0, এরকম একটা স্ট্রাকচারের মূল হচ্ছে কয়টা? দুইটা। তাহলে মূলদের যোগফল বা সমষ্টি বের করার সূত্র হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। আর মূলদের গুণফলের সূত্রটা হচ্ছে নিচে দুই জায়গায় x² এর সহগ থাকবে। সবাই একটু দেখেন, মূলদের যোগফল বের করতে বলুক বা মূলদের গুণফল বের করতে বলুক, দুই জায়গায় কিন্তু নিচে থাকবে কি? x² এর সহগ। আর যখন যোগফল বের করতে বলবে তখন একটা মাইনাস হবে, গুণফল বের করার সময় প্লাস হবে। যোগফলের সময় উপর হবে x এর সহগ, গুণফলের সময় উপর হবে ধ্রুবপদ। তার মানে আপনি চাইলে সূত্রটা এভাবে মনে রাখতে পারেন যে মূলদের যোগফল বা সমষ্টি বের করার সূত্র হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, আর গুণফল বের করার সূত্র কি? ধ্রুবপদ ডিভাইডেড বাই x² এর সহগ। কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এইটারে চাইলে এভাবে লেখা যায় মাইনাস, আমরা শিখছি কি x এর সহগ মানে কি? b, আর x² এর সহগ মানে কি? a, ধ্রুবপদ মানে কি? c, x² এর সহগ কি? a। তাহলে আপনি সূত্রটা দুই ভাবে শিখতে পারেন। এক, মূলদের যোগফল বা সমষ্টি বের করার সূত্র হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, অথবা মাইনাস b বাই a। মূলদের গুণফল বের করার সূত্র শিখতে পারেন ধ্রুবপদ ডিভাইডেড বাই x² এর সহগ, অথবা c বাই a। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আমরা একটা এক্সাম্পলের সাহায্যে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5, নম্বর এক্সাম্পলটা কি বলছে? 3x² প্লাস 7x মাইনাস 2 সমান 0 দিয়া বলছে এই সমীকরণের মূল দুটির যোগফল বের করতে বলছে। মনে করেন মূল দুটির যোগফল। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বুঝেন। মনে করেন আপনি একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের ক্ষেত্রে মূল দুইটার যোগফল বের করতে। আচ্ছা, আপনি মূল দুইটার যোগফল বের করার সূত্র শিখছেন কি? মাইনাস b বাই a। আচ্ছা, b কি? x এর সহগ। x এর সহগ কত? 7। আর a কি? x² এর সহগ। তার মানে এই ক্ষেত্রে মূল দুইটার যোগফল কি? মাইনাস 7/3। আমরা মূল দুইটার যোগফল বের করার সূত্র শিখছি, হয় মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, এভাবে মনে রাখবেন, অথবা মাইনাস b বাই a, এভাবে মনে রাখবেন। আমরা গত ক্লাস অনুসারে জানি কি এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে b এর মান, এটা হচ্ছে c এর মান। মানে a হচ্ছে 3, b হচ্ছে 7, c হচ্ছে -2। তাহলে আপনি যদি মূল দুটোর যোগফল বের করতে পারেন তাহলে आंसर কত? -7/3। আচ্ছা, যদি বলা হয় মূল দুটোর গুণফল বের করতে, গুণফল বের করার সূত্র কি? c/a।
সি বাই এ অথবা কি এক্স এর সহগ সরি ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ, তাই না? আচ্ছা, তাহলে গুণফল বের করার সূত্র হচ্ছে কি সি বাই এ। তাহলে সি বাই এ হলো কি, সি মানে কত -2 আর এ কত 3, তাহলে এটা বেরিয়েছে কত -2/3। তাইলে ভাইয়া আপনারা যদি একটা স্ট্রাকচার দিয়া মূল দুটোর যোগফল বের করতে পারে, এগুলো কিন্তু একটু এক্সেপশনাল আলোচনা, কোশ্চেন অনেক বেশি কঠিন হলে এগুলো আসবে। মূল দুটোর যদি যোগফল বের করতে বলে আমরা পারি, মূল দুটোর যদি গুণফল বের করতে বলে তাও আমরা পারি। তাহলে আপনারা যদি মূল দুটোর যোগফল বের করতে বলে আপনি পারেন, মূল দুটোর যদি গুণফল বের করতে বলে তাও আপনি পারেন। এইবার 5 নম্বর কোশ্চেনে দিছে কি, বলা হয়েছে এত সমীকরণের মূল দুইটার যোগফল ও গুণফলের সমষ্টি কত। যোগফল এবং গুণফলের সমষ্টি, তার মানে যোগফল বাইরেছে কত -7/3 আর গুণফল বাইরেছে কত -2/3। যোগফল বাইরেছে -7/3, গুণফল বাইরেছে -2/3। বলছে এই দুইটার সমষ্টি কত, তার মানে কি অ্যান্সার হচ্ছে কি এই দুইটার যোগফল। তাহলে এই দুইটার যোগফল আসবে কত -3। তাহলে আপনার এখান থেকে কোশ্চেন কি কি আসতে পারে, বলতে পারে মূল দুইটার যোগফল কত, অ্যান্সার এটা। বলতে পারে মূল দুইটার গুণফল কত, অ্যান্সার এটা। অথবা বলতে পারে মূল দুইটার যোগফল এবং গুণফলের সমষ্টি কত। তখন আপনার যোগফল বের করবেন, আপনি গুণফল বের করবেন, করলেন যোগফল আর গুণফল বের করছেন। এবার বলছে কি যোগফল এবং গুণফলের সমষ্টি, তাহলে এইটা হচ্ছে আমার যোগফল, এইটা হচ্ছে আমার গুণফল। তাহলে যোগফল আর গুণফলের সমষ্টি চাইছে, অনেকে দুটোর যোগ করেন, তাহলে অ্যান্সার চলে আসবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান, এক্সাম্পল 5 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 5 আমরা সবাই বুঝছি। আচ্ছা ভাই, এক্সাম্পল 6 এটার পাশে একটু স্টার দেন। ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় যেসব কোশ্চেন আসে সেখান থেকে কি কারণে জানে বিসিএস প্রিলিতে কোশ্চেন আসা শুরু করছে। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। এটা আমার ধারণা এই ধরনের কোশ্চেন আপনাদের দিতে পারে, কারণ এখন দেওয়া শুরু হয়ে গেছে। যেহেতু দেওয়া শুরু হয়ে গেছে, আমাদের টপিক্সের সাথে যেগুলোর সম্পর্কিত সেই ধরনের কোশ্চেন আমরা শিখবো। 6 নম্বর কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন। এটার পাশে একটা স্টার দেন, দিছেন? আচ্ছা, একটু প্রশ্নটা বোঝেন, খুব ইজি কোশ্চেন। বলা হয়েছে x² - 5x প্লাস c = 0 এই সমীকরণের একটি মূল 4 হলে অপর মূলটি কত। সবাই খুব মনোযোগ সহকারে ম্যাথটা বোঝার চেষ্টা করেন। আপনার বলা হয়েছে এই সমীকরণের একটা মূল যদি 4 হয় তাহলে অপর মূলটা কত। আচ্ছা দেখেন, এই সমীকরণে আমি মূল পাবো কয়টা, 2টা, কারণ এই জায়গায় x এর সর্বোচ্চ পাওয়ার কত 2। আমরা গত ক্লাসে শিখছিলাম x এর সর্বোচ্চ পাওয়ার যত আমরা মূলও পাবো ততগুলা। তাহলে এই জায়গায় তো x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে মূল পাবো কয়টা, 2টা। তাহলে অলরেডি আমি একটা মূল পাইছি, এটা কত 4। আচ্ছা, আরেকটা মূল চাইছে, ধরলাম সেই মূলটা হচ্ছে p। কথা কি বুঝতে পারছি? একটা মূল দেয়া আছে চাইছে আরেকটা মূল। আচ্ছা, এখন আমরা একটু আগে শিখছি কি মূল দুইটার যোগফল। মূল দুইটার যোগফলের সূত্র ছিল কি -b/a। সবাই একটু বুঝে নেবে, আমি পুরো বিষয়টা খুব মজা করে বুঝিয়ে দিতেছি। আপনি একটু আগে শিখছেন কি মূল দুইটার যোগফল হচ্ছে -b/a আর মূল দুইটার গুণফল হচ্ছে কি c/a। আচ্ছা, তাহলে মূল দুইটার যোগফল যদি -b/a হয় তাহলে মাইনাস, এই জায়গায় b এর মান কত -5, এর মান কত x² সহগ হচ্ছে 1, তাহলে মূল দুটোর যোগফল বেরিয়েছে কত 4। আচ্ছা, মূল দুটোর যোগফল মানে কি, একটা মূল হচ্ছে 4 আর একটা মূল হচ্ছে p, তাহলে মূল দুটোর যোগফল মানে কি 4 + p, তাহলে বা 4 + p = কি 5, বা p = কি 5 - 4 = হচ্ছে 1, তাহলে आंसर হচ্ছে 1। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝছেন। আপনি মূল দুটোর যোগফলের সূত্র জানেন কি -b/a।
মাইনাস বি বাই এ। আচ্ছা নিলাম মাইনাস বি বাই এ। এই জায়গায় বি এর মান কত? -5, এর মান কত? 1। আচ্ছা তাহলে বসালে আসে কত? 5। মূল দুইটার যোগফল, এটাতে সূত্রটা কি ছিল? মূল দুটির যোগফল সমান সমান মাইনাস বি বাই এ। মূল দুইটার যোগফল সমান সমান কি? মাইনাস বি বাই এ। তাহলে আপনার একটা মূল তো 4 দেয়া আছে, আর একটা মূল চাইছে। ম্যাথমেটিক্সে যা চায় বা যা বাইর করতে পারে তার আমরা কিছু একটা ধরতে পারি। যেহেতু এক্স দেয়া আছে এই কারণে আমরা এক্স না ধরে ধরছি কি পি। তাহলে মূল দুটার যোগফল মানে কি? 4 প্লাস পি। এটা সমান সমান কত আসছে? 5। তাহলে বা পি ইজ ইকুয়াল টু কত? 5 - 4, দ্যাট মিন্স হচ্ছে 1। এখন যে কোনো একজন একটা কোশ্চেন করতেন যে ভাইয়া মূল দুইটার যোগফলের সূত্র নিলেন কেন? গুণফলের সূত্র কি নেওয়া যাইতো না? নেওয়া যাইতো না। কেন? আপনি গুণফলের সূত্র নিলে কি করতেন? একটা মূল হচ্ছে 4 আর একটা হচ্ছে পি, তাহলে 4 × পি। এই পর্যন্ত ঠিক আছে। সি কোনো ভ্যালু দেয়া নাই আর এর মান দেয়া আছে 1, তাহলে এই জায়গায় পিও আপনার অজানা, সিও আপনার অজানা। দুইটা যদি অজানা থাকে তাহলে কি আপনি আর মান বের করতে পারবেন? তার মানে আপনি যোগফলের সূত্র নিয়ে করবেন না গুণফলের সূত্র নিয়ে করবেন, এটা বোঝার সিস্টেম হচ্ছে কোন জায়গায় ভ্যালু দেয়া আছে। মানে যদি বি এর মান দেয়া থাকে, বুঝেন, খুব মনোযোগ সহকারে বুঝেন, যদি বি এর মান দেয়া থাকে তাহলে আমি যোগফলের সূত্র দিয়ে বের করব, কারণ তখন এই জায়গায় বি আর এ বসাই দিলে গল্প শেষ। আর যদি সি এর মান প্রশ্নে দেয়া থাকে, সি এর মান প্রশ্নে দেয়া থাকলে আমরা এই গুণফলের সূত্র দিয়ে বের করব। কথা কি বুঝতে পারছি? আর বি এর মান দেয়া থাকলে আমরা এই যোগফলের সূত্রের সাথে বের করব। সবাই কি কথা বুঝছেন? কারণ আপনাকে পরীক্ষা এমনও করতে পারে জাস্ট একটু চেঞ্জ করে দেবে। চেঞ্জটা কি? এই জায়গায় বি এর মানটা না দিয়ে সি এর মানটা দিয়ে দিল। তার মানে সি এর মান দেওয়া থাকলে আমরা গুণফলের সূত্রের সাহায্যে অঙ্কটা করব, আর যদি বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে যোগফলের সাহায্যে অঙ্কটা করব। এগুলো হচ্ছে প্রশ্ন যদি অনেক বেশি ডিপে যায় তাহলে এই ধরনের কোশ্চেন আসবে। আমাদের যেহেতু এবার অনেক হাতে সময় আছে এই কারণে আমরা ডিপে গেলেও যাতে ইনশাআল্লাহ কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 6 স্টার। এখন আমি যেটা পড়াবো এটা হচ্ছে কোশ্চেন যদি সবচেয়ে বেশি কঠিন হয় তাহলে যা আসবে সেটা এখন আমি পড়াবো। এক্সাম্পল নাম্বার 7, সোজা করে পড়াবো ইনশাল্লাহ, এগুলো নিয়ে চিন্তা করবেন না। চার তো দেয়া আছে, সি আরে ভাইয়া সি তো ধ্রুবপদ, এই ধ্রুবপদের মান তো দেয়া নাই, তার মানে সি এর মান যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 5 6, আপনি তো জানেন না। আচ্ছা এবার আসেন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, কারণ কোশ্চেন এখনকার অনেক বেসিক নির্ভর হয়। এগুলো আপনাদের সাথে মানে এগুলো এডমিশনের আলোচনা, আমি এখন যা পড়াচ্ছি এডমিশন টেস্টের, কিন্তু এই জিনিসগুলো এখন ভর্তি পরীক্ষায় মানে পিজি পরীক্ষা প্রায় দেয়, সুতরাং আমরা ওইটার সাথে সম্পর্ক করে পড়াচ্ছি। আশা করি কঠিন হবে না, আমি সেটা খুব সহজ করে পড়াচ্ছি। এবার আমরা দুইটা লাইন মনে রাখবো। আচ্ছা আমি গতদিন একটা জিনিস বলছিলাম, কি বলছিলাম? যে ax² + bx + c = 0, এইটা দ্বিঘাত সমীকরণ হওয়ার কন্ডিশন ছিল আমার এর মান কোনোদিন 0 হইতে পারবে না। এটা আমি কিন্তু ব্যাখ্যা সহ দেখাই দিয়েছিলাম। আরো দুইটা কথা বলছিলাম যে b = 0 আর যদি c = 0 হয় তাইলে কি হয়, এটা আমরা আগামী ক্লাসে শিখবো। এগুলো হচ্ছে যদি খুব এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে এগুলো আসবে। এগুলো হচ্ছে সাধারণত আমরা এডমিশন টেস্টে স্টুডেন্টরা শিখে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তারা শিখে। আচ্ছা আমরা দুইটা জিনিস মনে রাখবো, বি এর মান 0 হয় কখন আর সি এর মান 0 হয় কখন। আপনি ax² + bx + c = 0, এখান থেকে মূল পাচ্ছেন কয়টা? দুইটা, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2,
এর জন্য আমরা মূল পাবো কয়টা? দুইটা। আচ্ছা, এখন এই যে আপনি দুইটা মূল পাইতেছেন, এই দুইটা মূলের মূল পাইতেছি কয়টা? দুইটা। এই দুইটা মূলের অন্তত একটা যদি শূন্য হয়, অন্তত যদি একটা শূন্য হয়, আমরা কয়টা মূল পাইতেছি? দুইটা। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে মূল পাবো কয়টা? দুইটা। এই দুইটা মূলের যদি অন্তত একটা শূন্য হয়, অন্তত একটা শূন্য হয়, তখন কন্ডিশন কি? সি সমান 0। তার মানে দুইটা মূলের যদি অন্তত একটা শূন্য হয় তাহলে কি? সি সমান 0। আর মূল দুইটা যদি দেখতে একই রকম কিন্তু বিপরীত সাইন যুক্ত হয়, মানে কি? একটা যদি 2 হয় আর একটা হবে -2, একটা যদি 5 হয় আর একটা হবে কি? -5। বিষয়টা দেখেন, মূল দুইটা সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। 2 আর -2 মানে কি? দুইটাই সমান, কিন্তু এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তার মানে মূল দুইটা দেখতে একই রকম কিন্তু বিপরীত সাইন যুক্ত হওয়ার কন্ডিশন কি? বি সমান 0। এটা একটু সবাই মনে রাখতে হবে। কি মনে রাখবেন? মূল দুইটা সমান কিন্তু বিপরীত সাইন যুক্ত হওয়ার কন্ডিশন কি? বি সমান 0। আর মূল দুইটার অন্তত একটা যদি 0 হয় তাহলে সি সমান 0। তাহলে আমরা কি শিখলাম? বি সমান 0 হইলে মূল দুইটা সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, আর সি সমান 0 হইলে মূল দ্বয়ের অন্তত একটি শূন্য। আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসলে এরকম আসতে পারে, এই সমীকরণের ক্ষেত্রে মূল দ্বয়ের অন্তত একটি শূন্য হওয়ার শর্ত কোনটি? এ সমান 0, বি সমান 0 না সি সমান 0? বা বলবে মূল দুইটা সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত কোনটি? এ সমান 0, বি সমান 0 না সি সমান 0? তাহলে শিখলাম কি? মূল দুইটা সমান এবং বিপরীত সাইন যুক্ত হওয়ার কন্ডিশন হচ্ছে বি সমান 0, আর মূলদ্বয়ের অন্তত একটা শূন্য হওয়ার কন্ডিশন হচ্ছে কি? সি সমান 0। তার মানে এই ধরনের কোশ্চেন আসলে আমরা সবাই পারি। যেহেতু আমরা এই টাইপের সবই শিখতেছি, সবচেয়ে কঠিন কোশ্চেন যদি আসে সেটাও আমরা পারবো। এক্সাম্পল নাম্বার 7, সবাই একটু মনোযোগ সহকারে এগুলো বোঝেন। আশা করি ইনশাল্লাহ আমি যেভাবে বুঝাচ্ছি, আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হইলেও ইনশাল্লাহ সমস্যার কথা না। আমি তো সোজা বাংলা কথা বলতেছি, আমি কি কঠিন করে কিছু বলতেছি? আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা দেখি আমরা পারি কিনা। তাইলে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা যদি 7 নম্বর অঙ্কটা পারেন তাহলে ধরে নিতে পারেন যে কোনো কঠিন কোশ্চেন পারার মতো ইনশাল্লাহ আপনার সক্ষমতা হয়ে গেছে, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। বি এর কোন মানের জন্য x² প্লাস x মাইনাস 2b প্লাস 12 সমান 0, এই সমীকরণের একটি মূল শূন্য হবে। একটি মূল শূন্য হবে। দেখেন ম্যাথ বুঝলে কত সোজা। এটা বললাম কি, আমি অনেক কঠিন ম্যাথ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা দিতে পারবে না। যারা ভর্তি পরীক্ষা দেয় মানে ইন্টারমিডিয়েটের পর ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ম্যাক্সিমাম এই কোশ্চেনটা তারাই পারবে না। এইবার দেখেন আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড হওয়ার পরও এই কোশ্চেন কত ইজিলি সমাধান করবেন। বলা হয়েছে কি, বি এর মান কত হইলে এই সমীকরণে একটা মূল শূন্য হবে। আচ্ছা, আপনি শিখছেন কি ভাইয়া? ax² প্লাস bx প্লাস c সমান 0, এরূপ একটা সমীকরণের ক্ষেত্রে আমরা কি শিখছি? মূলদ্বয় কয়টা পাবো? দুইটা। যেহেতু x এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে দুইটা মূলের অন্তত একটা শূন্যর কন্ডিশন কি? c সমান 0। আপনি শিখছেন কি? মূল দুইটার অন্তত একটা শূন্য, মূলদ্বয়ের অন্তত একটা শূন্যর কন্ডিশন কি? c সমান 0। তাহলে একটা মূল শূন্য বলবে, দ্যাট মিন্স কি? অন্তত একটা মূল শূন্য, তাহলে কন্ডিশন কি? c সমান 0। c সমান 0, এতটুকু বুঝছি। আর এই জায়গাতে আমি বাইর করবো আমার c কোনটা। আমরা গত ক্লাসে শিখছি কি, x² এর যে সহগ সেটা হচ্ছে a, x এর যে সহগ সেটা হচ্ছে b, বাকি যা থাকবে সেটা হচ্ছে c। মনে পড়ে গত ক্লাসে আমরা শিখছিলাম না টাইপ 3 কেস 2তে? টাইপ 3 কেস 2তে শিখছিলাম কি, x² এর যে সহগ সেটা হচ্ছে a, x এর যে সহগ সেটা হচ্ছে b, আর বাকি যা থাকবে সেটা হচ্ছে c। তাহলে এই জায়গায় c সমান কি? -2b প্লাস 12। তাহলে প্রশ্ন মতে কি বলছে? একটা মূল শূন্য, দ্যাট মিন্স কি? c সমান 0। তাহলে c মানে কি? -2b প্লাস 12, এটা সমান 0। তাহলে এখান থেকে b বের করেন, মাইনাস মাইনাস কাটা, দ্যাট মিন্স বি এর মান হচ্ছে 6। তাহলে বি এর মান কত হইলে এই সমীকরণে একটি মূল শূন্য হবে? 6 হইলে। তাহলে এত কঠিন কোশ্চেন কত সহজ অ্যান্সার। বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে আপনার কন্ডিশন কি? দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি একটা মূল শূন্য বলে তাহলে c সমান 0, কিন্তু মূলদ্বয় যদি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত যদি বলে তাহলে b সমান 0। আমরা কি সবাই বুঝাইতে পারছি? আমি যে টাইপটা পড়াইছি, এখন যা পড়াইছি এগুলো হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস কঠিন কোশ্চেন যদি হয়। আমার ধারণা এত ডিপে মনে হয় না কোশ্চেন হবে। সবাই যদি বুঝিয়ে থাকেন একটু লেখেন তো টাইপ 4 ডান,
আশা করি ইনশাল্লাহ যেভাবে পড়াইছি না বোঝার কোনো কারণ নেই। এটা কিন্তু আমি বললাম আবারও, এটা অনেক কঠিন ম্যাথ। আপনার পরিচিত কোনো এডমিশন ক্যান্ডিডেট থাকলে তারে করতে দেন, ম্যাক্সিমাম এটা পারবে না। একটু ফিডব্যাক দেন, টাইপ 4 কি ডান হয়েছে নাকি? দেখো টাইপ 4 কারা কারা ডান হয়েছে একটু কমেন্টস করেন তো, বিশেষ করে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের। এখন আমরা আরেকটা টাইপ পড়াবো, টাইপ 5। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসছে, কথা কি বুঝছেন? এই প্রচুর একটা ডায়লগ আছে সিন্ডিকেট ওয়েব সিরিজটাতে, যদিও ওয়েব সিরিজটা দেখতে পারি নাই। প্রচুর প্রচুর টাইপ 5টা আমরা খুব সোজা করে শিখবো। টাইপ 5টা আমার মতে আসার মতো একটা টাইপ, এবং আমার কি কারণে জানি ধারণা টাইপ 5 থেকে এবার কোশ্চেন দিতে পারে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। টাইপ 5 হচ্ছে আমরা যদি অসমতা বুঝে থাকি টাইপ 5 পারবো। টাইপ 5 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে, আর আপনাদের এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যায়গুলোর সাথে আপনাদের প্রিলির সিলেবাসের অধ্যায়ের মিল আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে 41তম প্রিলি থেকে। আমি হুদাই পড়াচ্ছি না, কথা কি বুঝতে পারছেন? যে কারো যদি মনে হয় ভাইয়া কি শুধু শুধু পড়াচ্ছে, বিষয়টা তা না। 41তম প্রিলি থেকে কিন্তু আপনার এডমিশন টেস্টের কোশ্চেন দেওয়া শুরু হয়েছে। 44তম প্রিলিতে আপনার যে কোশ্চেনটা দিচ্ছে জটিল সংখ্যা, এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। তারপর হচ্ছে ফাংশনের যে কোশ্চেনটা দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। 41-এর সমাবেশ দিয়ে দিছে যেটা, সম্ভাব্যতা দিয়ে দিছে যেটা, কমপ্লেক্স নাম্বার দিয়ে দিছে যেটা। তার মানে এখন প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের থেকে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে। সবাই টাইপ 5টা দেখেন। টাইপ 5ও এক্সেপশনাল টাইপ, কিন্তু আমার মতে এটা খুব ইম্পর্টেন্ট টাইপ। এক্সেপশনাল বাট সুপার ইম্পর্টেন্ট। আমার ধারণা এবার এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এর জন্য এটা আমরা এখন খুব ইজি করে শিখবো। টাইপ 5 এটাও এক্সেপশনাল, মানে চাইলে কিন্তু এগুলো ম্যাক্সিমামই বাদ দিবে, আপনি এগুলো গাইড বইতে পাবেন না। আমরা এগুলো শিখবো কারণ আমরা এগুলো পড়ছি অলরেডি অসমতাতে। আচ্ছা, আমরা 1 নম্বর ম্যাথটা সবাই করি। যদি 1 পারি টাইপ 5 সব ম্যাথ পারবো, এবং এই ম্যাথগুলো পারার একমাত্র কন্ডিশন হচ্ছে আপনাকে অসমতার কনসেপ্ট বুঝতে হবে। আমরা তো অসমতা পড়ে আসছি, তাহলে একটু দেখি তো চ্যালেঞ্জটা নিতে পারি কিনা। পিয়ের কিরূপ মানের জন্য এটা যদি ইনশাআল্লাহ সবাই খুব ভালো করে বুঝাইতে পারি, নিজেই নিজের লিজেন্ড উপাধি দিয়ে দেবো আজকে, ঠিক আছে? x² + px + 1 = 0। এই সমীকরণের মূলদ্বয় 1 নম্বর কোশ্চেন বলছে সমান। সমান হলে পি এর মান কত? আচ্ছা ভাই, প্রথম গল্প আপনি শিখছিলেন কি গত ক্লাসে? ax² + bx + c = 0। এরূপ সমীকরণের ক্ষেত্রে যদি মূলদ্বয় সমান বা পূর্ণবর্গ বলে তাহলে d = 0। তাহলে আপনার 1 নম্বর কোশ্চেনে বসে সমান, আর 4 নম্বর কোশ্চেনে বসে পূর্ণবর্গ। তাহলে আপনার যদি সমান বা পূর্ণবর্গ বলে তাহলে সূত্র কি ছিল? d = 0। আমরা গত ক্লাসে শিখছি না? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন তো, আমরা গত ক্লাসে কি শিখছিলাম? যদি সমান বা পূর্ণবর্গ বলে তাহলে কি d = 0, মনে কি পড়ছে? আচ্ছা, এরপর d মানে কি? b² - 4ac। আচ্ছা, তাহলে আমার এখন কি abc-র মান লাগবে। abc-র মান আমি কেমনে বের করছিলাম? x² এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর ধ্রুবপদটা হচ্ছে c। তাহলে বসান, বা b² - 4 × 1 × 1, তার মানে ফাইনালি p² = 4, বা p = আসে কত? +-2। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? +-2 পর্যন্ত কি বুঝছেন? তাহলে এই কোশ্চেনটা দিয়া যদি বলা হয় সমীকরণ এই আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এই কোশ্চেনটা দিয়ে যদি বলা হয় পি এর কিরূপ মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় সমান, সমানও যদি বলে তাইলে আনসার হচ্ছে +-2, যদি পূর্ণবর্গ বলে তাইলে আনসার হচ্ছে +-2। তার মানে আমরা শিখছি কি সমান বা পূর্ণবর্গ যাই বলুক না কেন তার জন্য সূত্র হচ্ছে কি d = 0। তাহলে আপনাকে এরকম একটা কোশ্চেন দিয়া যদি বলা হয় পি এর কিরূপ মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় সমান কিংবা পূর্ণবর্গ, এটা আমরা সবাই পারি। এটা খুবই ইজি কোশ্চেন। খেলাটা এই কোশ্চেন নিয়ে হবে না, হবে 1-এর 2 আর 1-এর 3 নিয়ে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এইবার আসেন আমাদের অসমতার কনসেপ্টের খেলা। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান হলে, আচ্ছা আপনি একটু আগে শিখছেন কি ভাইয়া গত ক্লাসে? বাস্তব আর অসমান হলে কন্ডিশন কি? বাস্তব আর অসমান হওয়ার কন্ডিশন হচ্ছে d > 0। আচ্ছা, d মানে কি? b² - 4ac > 0। তাহলে abc এর যদি মান বসাই তাহলে আমার আসে কত? p² - 4 > 0।
পি স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দেন 0, তাহলে বা পি স্কোয়ার গ্রেটার দেন 4। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এই জায়গায় আমাদের মেইন খেলাটা খেলতে হবে। বাস্তব ও অসমান যদি বলে, আমরা গত ক্লাসে শিখছিলাম কি ডি এর মান 0 থেকে বড় হইতে হবে। তাহলে এখন এবিসির মান বসাইলে আমার আসে কত, পি স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দেন 0। তাহলে এটা আমি লিখতে পারি কি, বা পি স্কোয়ার গ্রেটার দেন 4। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করব, কি করব, আমরা এইটারে লিখলাম মডুলাস পি স্কোয়ার আর এটারে লিখলাম 2 স্কোয়ার, এই পর্যন্ত লিখলাম। এটা কেন লিখলাম, এটা প্রশ্ন জাগতেই পারে, এটা একটু পরে দেখাচ্ছি। তাহলে বর্গমূল করলে মডুলাস পি গ্রেটার দেন 2। আচ্ছা, আপনাদের অসমতাতে আমরা একটা জিনিস শিখেছিলাম, মডুলাস এক্স লেস দেন এ হলে আমার ভাঙলে কি আসে, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। আর মডুলাস এক্স গ্রেটার দেন এ হলে ভাঙলে কি আসে, মাইনাস এ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এ। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আপনার আসছে কি পি স্কোয়ার গ্রেটার দেন 4। এই 4 রে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। পি রে আমি তো পি স্কোয়ারই লিখতে পারি। এটারে আমি মডুলাস দিলাম কেন, আমি এটারে মডুলাস দিছি আমি এই কনসেপ্টটাতে নেব, কারণ এই কনসেপ্টটাতে নিলে তো আমি এই সম্পর্কটা বা এই সম্পর্কে যাইতে পারি, তাই না। এর জন্য 2 রে আপনি 2 স্কয়ারই দিলেন, পি রে আমি লিখলাম কি মডুলাস পি। মডুলাস পি মানে কি, পি এর মানটা কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, মডুলাসের ভিতরের মান কি প্লাস মাইনাস দুটোই বসানো যায়। এগুলো তো আমরা গত ক্লাসে শিখছি। এখন আপনি উভয় পক্ষের বর্গমূল করছেন, বর্গমূল করলে কি মডুলাস পি গ্রেটার দেন 2। তাহলে এখন কি এই ফরম্যাটে গেছে, এই ফরম্যাটে গেলে কি লেখা যায়, এটারে -2 গ্রেটার দেন পি গ্রেটার দেন 2, এই পর্যন্ত কি লেখা যায়। সবাই একটু বোঝেন, আমার এটা কি আসছে, মডুলাস পি গ্রেটার দেন 2। এটা কোন ফরম্যাট, এই ফরম্যাট, এই ফরম্যাট। তাহলে এই ফরম্যাটে কি লিখতে হবে, -2 গ্রেটার দেন পি গ্রেটার দেন 2। এখন আপনি যদি এটা ভাঙা লেখেন তাহলে এতটুকু কি পি গ্রেটার দেন 2, আর এটারে যদি ভাঙেন -2 গ্রেটার দেন পি, তার মানে পি এর মান কি -2 এর থেকে ছোট। এগুলো আমি সব কি ডিটেইলস শিখাইছি না। তারপরে এটার মাঝখানে যে একটা অথবা দিতে হবে, এগুলো কিন্তু আমি সব অসমতাতে শিখাইছি। তাহলে आंसर কত, পি লেস দেন -2 অথবা পি গ্রেটার দেন 2। যারা এই জিনিসগুলো কম বুঝতেছেন, অসমতার ক্লাস করেন নাই, তারা অসমতার ক্লাস করবেন আগে, তাইলে এটা বুঝবেন। এগুলো সব আমি অসমতাতে পড়াইছি। এই পর্যন্ত বাইর করার পর এটারে এইরকম লিখছি, লেখার পর এটারে কেমনে এরকম করে আনতে হবে সেটা কি সবাই বুঝছেন না। যদি বুঝে থাকেন লেখেন বেসিক ডান, আর না বুঝলে অসমতার ক্লাস দেখেন। এটা আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ অসমতাতে আমি এটার উপর একটা ফুল ক্লাস নিছি। তাহলে আবার কেন আমি এখানে আলোচনা করব। যারা অসমতার ক্লাস করেন নাই তারা অসমতার ক্লাস করলে এটা পারবেন, আর যারা অসমতার ক্লাস করার পর এটা বোঝেন নাই তারা অসমতা আবার করেন, কারণ আপনি অসমতা ক্লিয়ারলি পারেন না। আমি এখন আরেকটা ম্যাথ করাবো, আরো ক্লিয়ার হবেন। তাহলে কি এগুলো কঠিন? আমরা অসমতাতে যা শিখছি এখানে আমরা তাই শিখলাম, একদম সেম জিনিস। একটু ফিডব্যাক দেন তো, বেসিকটা কি ডান হয়েছে নাকি। আরেকটা করাচ্ছে, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা আশা করছেন। তাহলে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কিছুই লিখুন ভাইয়া, হায়ার ম্যাথ বাদ দেন না কেন, কেন আপনি কি পারবেন না? আপনি এগুলো ইন্টারমিডিয়েটের ম্যাথ এইয়া পারবেন, আপনি 9 হায়ার ম্যাথ পারবেন না, এটা কোনো কথা? ম্যাথ বুঝতে পারলে ভাইয়া কোন ক্ষেত্রে বর্গগুলো প্লাস মাইনাস নিতে হবে, ভাইয়া এটার উপর আমি একটা ক্লাস নেব, একটু অপেক্ষা করেন। ম্যাথের আমরা একটু পার্ট বাই পার্ট আগাচ্ছি। কমপ্লেক্স নাম্বারের একটা কোশ্চেন আছে 41তম প্রিলিতে, ওখানে আমরা বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো, সবই শিখবেন। টাইপ 4 এ ভাইয়া কোশ্চেনের স্ট্রাকচার তাহলে চেঞ্জ করে দিতে হবে। বি এর মান না চাই, যদি সি এর মান চাই, সি এর মান চাইলে তখন হচ্ছে আপনার কন্ডিশন হচ্ছে কি, সি এর কোন মানের জন্য আপনি প্রশ্নটা তো ঠিক মতো লেখেন নাই ভাইয়া। এই জায়গায় কন্ডিশন হচ্ছে দুইটা, সি সমান 0 হলে কি হয়, বি সমান 0 হলে কি হয়। তাহলে মূলদয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, এই কথাটা লেখা হইলে আপনি তখন বি সমান 0 নেবেন। এই পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, এবার আসেন 1 এর 3 যদি জটিল বলে, 1 এর 3 যদি জটিল বলে, জটিল। আচ্ছা, এইবার বলছে যদি জটিল হয়, সমীকরণের মূলদয় যদি জটিল হয়। আচ্ছা, আপনি ভাইয়া গত ক্লাসে কি শিখছেন, জটিল হলে কন্ডিশন কি, ডি লেস দেন 0। আচ্ছা, ডি লেস দেন 0 হলে কি, বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে এখন এবিসির মান বসালে আসে কি, পি স্কয়ার মাইনাস 4 লেস দেন 0। তাহলে বা পি স্কয়ার লেস দেন 4। এই পর্যন্ত বাইর করে আমার টার্গেট কি, আমি হয় মডুলাস এক্স লেস দেন এ বানাবো, নাহলে মডুলাস এক্স গ্রেটার দেন এ বানাইবো। এই কারণে আমি এটা লিখলাম কি, মডুলাস পি স্কয়ার লেস দেন 2 স্কয়ার। এর উভয় পক্ষের বর্গমূল করলে কি, মডুলাস পি লেস দেন 2। তাহলে এটা কার মতো হইছে ভাইয়া,
এটার মতো হইছে, এটার মতো সূত্র কি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, তাহলে এটা লিখতে লেখা থাকে কি মাইনাস টু লেস দেন পি লেস দেন টু। এলে এটা কি আরো সোজা না? যদি জটিল বলে আপনি এই পর্যন্ত নিবেন, নেওয়ার পর আপনি তো অসমতার কনসেপ্টই জানেন, এই ফরম্যাটে গেছেন, তাহলে এই ফরম্যাটে গেলে কি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। আর যদি এই ফরম্যাটে যাইতো তাহলে তো কি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তাহলে আমরা যদি 1 নম্বর ম্যাথটা পারি, সবাই বাসায় 2 আর 3 প্র্যাকটিস করবেন। আমার কি কারণে জানি মনে হচ্ছে এবার টাইপ 5 থেকে একটা কোশ্চেন দিতে পারে 45তম প্রিলিতে। কথা কি বুঝছেন? সবাই এখন একটা ফাইনাল ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে কিনা। এগুলা ভাইয়া একদম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন। তাহলে আপনারা যে অনেকেই বলেন যে ম্যাথের হায়ার ম্যাথ কেন বাদ দেওয়া হচ্ছে না, এটা বাদ দিলে লেভেল প্লেইং ফিল্ড হবে। আরে ভাই বিষয়টা তো ম্যাথ হায়ার ম্যাথ বললে কিছু নাই। আপনি যদি ম্যাথের বেসিক বোঝেন, এটা তো ইন্টারমিডিয়েটের ম্যাথ বহুপদীর, এগুলো তো ইন্টারমিডিয়েটের বহুপদীর আলোচনা। মানে আপনি তো 9-10 এর হায়ার ম্যাথ বাদ দিতে বলতেছেন, তাই না? আমি যে ম্যাথটা এখন করাচ্ছি এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বহুপদীর অধ্যায়। ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট বহুপদী পারে না। তাহলে আপনি এই বেসিক বোঝার কারণে কি আপনি এটা পারতেছেন না? এখানে আমি কি হাতি ঘোড়া কিছু করছি? কিছুই করি নাই। এগুলো হচ্ছে অসমতার কনসেপ্ট। তার মানে আপনি অসমতা বুঝলেই তো এটা পারতেছেন, তার মানে অসমতা কি পিলির ম্যাথের। আচ্ছা, এইবার হচ্ছে আপনি দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্ট নিশ্চয় যে ডি এর মান 0 থেকে বড় হলে কি হয়, ছোট হলে কি হয়, সমান হলে কি হয়, এটাও আপনি জানছেন। এই দুইটা জিনিসের অ্যাপ্লাই জানলে আপনি ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারছেন। তার মানে ম্যাথ হলো হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ব্যাংক ম্যাথ, তারপর হচ্ছে বিসিএস পিলির ম্যাথ, প্রাইমারির ম্যাথ, তারপর কি অ্যাডভান্স ম্যাথ, বেসিক ম্যাথ, এই ধরনের কিছু নাই। ম্যাথ তো ম্যাথই, ম্যাথের নামই একটা ম্যাথ। এটার আমরা অনেক নাম দিছি, কেউ বলি এটা বিসিএস ম্যাথ, কেউ বলি এটা ব্যাংক ম্যাথ, এটা বলি কেউ পিলির ম্যাথ, এটা বলি কেউ সোজা ম্যাথ, কেউ বলে এটা অ্যাডভান্স ম্যাথ। এক একজন এক এক নাম দেয়, কিন্তু ম্যাথের ভাষা একটাই। যদি ভাষা ধরতে পারেন এটা ম্যাথ হায়ার ম্যাথে কোনো সমস্যা নাই। কারণ অনেকে যে আপনারা বারবার বলেন হায়ার ম্যাথ বাদ দিলেই নাকি ম্যাথ সোজা হবে, আপনারা চাইলে জেনারেল ম্যাথই যথেষ্ট আটকে দিতে। কথা কি বুঝছেন? একবার ঢাকা বোর্ডে মেট্রিক পরীক্ষার পর কিন্তু স্টুডেন্টরা আপনার আন্দোলন করছিল, মানে ম্যাথ কোশ্চেন এত কঠিন হয়েছে, সাধারণ গণিত কোশ্চেন, সাধারণ গণিতই যথেষ্ট আটকে দিতে। ওইবারই প্রথম কোশ্চেন দিয়েছিল √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করুন। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? বিশেষ করে যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তারা কি পুরো বিষয়টা বুঝছেন? আচ্ছা, এবার বরাবর টাইপ 6। টাইপ 6 পড়াইলে আমাদের এটা শেষ। টাইপ 6ও সোজা, টাইপ 6ও সোজা। টাইপ 6 হচ্ছে আজকের ক্লাসে সবচেয়ে সোজা আলোচনা। টাইপ 4 এর 5 নম্বরের ক্যালকুলেশন, যোগ বিয়োগের ক্যালকুলেশন। আচ্ছা, আমি ক্লাসের শেষে দেখাই দেবো। এমডি খোকন আপনি একটু ক্লাসের পর আবার মনে করেন, আমি দেখাই দেবো। না ভাইয়া আরেকবার একটু বলবেন, ভাইয়া পুরো আলোচনাটা আরেকবার বলতে গেলে ক্লাসটা ডিলে হয়ে যাবে। এটা হচ্ছে আরেকবার একটু দেখে নিন, যদি কারো কাছে এটা একটু কঠিন মনে হয় একটু দেখে নিন। এটা হচ্ছে স্রেফ অসমতা যারা পারে তাদের কাছে এটা কিছুই না। তারপর যদি কঠিন মনে হয় একটু আরেকবার দেখে নিন, কারণ এটা আলোচনা করতে হলে আমার একদম প্রথম থেকে আবার আলোচনা করতে হবে, এটার মাঝখানে আলোচনা করার সুযোগ নাই। আচ্ছা, এবার আসেন টাইপ 6। এটা হচ্ছে সোজা আলোচনা। আমরা শুরু করি আগে টাইপ 6, তারপর হচ্ছে আমি মার্কিং করে দেবো এটা কি মাস্ট টু নো না ইম্পর্টেন্ট টু নো না কেমনে কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি ভাইয়া। আর্টস কমার্সের কারা একটু কমেন্টস করেন তো টাইপ 5 বুঝছেন কিনা। এবার আসেন টাইপ 6। আচ্ছা, টাইপ 6 এর নামটা আমি একটু পরে দিচ্ছি, এটা কি মাস্ট টু নো না ইম্পর্টেন্ট টু নো না কি একটু পরে দিচ্ছি। সবাই একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। 1 নম্বর কোশ্চেন বলছে, সবাই 1 নম্বর কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে বোঝেন। যদি এটা বুঝতে পারেন অনেক কিছু পরে ইজিলি বুঝে যাবেন। বলা হয়েছে 4a² প্লাস 9b²। এই রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ হবে বা যোগফল পূর্ণবর্গ হবে, এই ধরনের কোশ্চেন যদি দেয় টাইপ 6-এ, আপনার প্রথম কাজ 2a² প্লাস 9b², 4a² প্লাস 9b² বলছে এত সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, বাদ দেন, আপনি প্রথমে এটা লিখতে পারেন কি 2a² আর এটা লিখতে পারেন কি 3b² লিখতে পারেন। আচ্ছা, লিখলাম। আচ্ছা, তারপর কি এটা সমান সমান a² প্লাস b², এটা হচ্ছে আবার a, এটা হচ্ছে আবার b। তাহলে a² প্লাস b² মানে কি a প্লাস b² মাইনাস a প্লাস b² মাইনাস 2ab। সূত্র ফেলছি, এটা হচ্ছে আমার 4a², এটা কি লেখা যায় 2a², 9b² কি লেখা যায় 3b²।
তাহলে লিখলাম এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে আসে কত 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 3 2 3 4 12ab। ভাইয়া সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, তারপর আমি এটা শর্টকাট করে দিচ্ছি। তাহলে আপনার আসছে কি 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার সমান সমান 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার সমান সমান কি 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 12ab। বলছে কি 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার সাথে কত যোগ করলে মাইনাস 12ab রে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি প্লাস 12ab যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সবাই একটু বিষয়টা বুঝেন। আপনারা বলা হয়েছে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমি 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার সমান এত লিখলাম, এইটাই কি পূর্ণবর্গ না? সামথিং স্কোয়ার এটাই কি পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে এটা তো পূর্ণবর্গ হয়ে গেছে। কত যোগ করলে মাইনাস 12 এর যদি এই পাশে নিয়ে আসি তার মানে কি প্লাস 12ab যদি যোগ করি তাহলে কি যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমার অ্যান্সার কত প্লাস 12ab। সবাই কি ডিটেলসটা বুঝছেন? কি করছি কিচ্ছু করি নাই, শুধু আপনি এটার ফর্মুলাতে দেন 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এটা মানে কি 2a হোল স্কোয়ার প্লাস 3b হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস b হোল স্কোয়ার যখন আমি করছি এতটুকু তো পূর্ণবর্গ পেয়ে গেলাম। তাহলে পূর্ণবর্গ পেয়ে গেছি। এখন আপনি বলছি যে এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এই যে ভ্যালুটা এর যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি প্লাস 12ab হলো, এই প্লাস 12ab যোগ করলে কি আমার যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে অ্যান্সার কত 12ab। সবাই যদি বুঝে থাকেন আমি অনেকগুলো ম্যাথ করাবো, মোটামুটি বুঝলে সমস্যা নাই, সবাই বুঝে যাবেন। একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, কারো ভয় পাওয়ার কিছু নাই, সবাই বুঝবেন। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো এখান থেকে। ব্যাংক ম্যাথ পড়াই ইনশাল্লাহ, তখন ব্যাংক ম্যাথ ইজি হয়ে যাবে। ব্যাংক ম্যাথ পড়ানোর ইচ্ছা আছে, 45 পিলিটা শেষ হোক। এই যে কোশ্চেন করছেন যে ব্যাংক ম্যাথ অনেক কঠিন, আমি তো বললাম ম্যাথ তো ম্যাথই। হ্যাঁ, ব্যাংকের বিষয়টা হচ্ছে ম্যাথের কোশ্চেনটা ব্যাংকে আরেকটু ডিপ থেকে আসে। তার মানে আপনি যখন ব্যাংকের ম্যাথের প্রিপারেশন নিতে যাবেন তখন আপনাকে আরেকটু কঠিন ম্যাথ শিখতে হবে, মানে আরেকটু ডিপ কনসেপ্টে যাইতে হবে। গল্প একই কিন্তু কনসেপ্টটা একটু বেশি ভিতরে যাইতে হবে। এই ইচ্ছা আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমি 45 পিলির পর ব্যাংক ম্যাথ পড়ানো ইনশাল্লাহ শুরু করব। আশা করি তখন আপনাদের কাছে ব্যাংক ম্যাথ কঠিন মনে হবে না। সবাই তো ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। ভাই প্লাস মাইনাস কখন হয়? ভাই একটু অপেক্ষা করেন, প্লাস মাইনাসের গল্প আপনার আমি 4 আর 5 আর 6 নম্বর দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি আরো 3টা এক্সাম্পল করাবো, উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, এক্সাম্পল 1 সবাই ডান লিখছেন, আমি আরো 3টা ম্যাথ করাবো এই টাইপের, সবাই ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা, এবার একটু সবাই মনোযোগ সহকারে দেখেন 4 কি বলছে। এখন পরীক্ষায় তো আর এত লেখালেখি করা যাবে না, তাই না? আর এগুলা পরীক্ষা আসার চান্স একটু কম। আমি এটা মার্কিং পরে করতেছি। বলা হয়েছে কি 2x ডিভাইডেড বাই y, এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তার মানে পূর্ণবর্গ বানানো মানে কি সামথিং স্কোয়ার বানাবো। আচ্ছা, এটারে আপনি চাইলে কি লিখতে পারেন 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু 1 লিখতে পারেন না, 2x বাই ওয়াই। এর যদি আমি সেপারেট করে লিখি তাহলে কি লিখতে পারি 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু 1, তার মানে কি 2ab। তাহলে আমার 2ab দেয়া আছে। তাহলে আমি যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র নিতে চাই তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে আপনি অতিরিক্ত কি নিছেন, এতটুকু অতিরিক্ত নিছেন, এতটুকু অতিরিক্ত নিছেন। তাহলে ব্যালেন্স করতে হলে কি এই দুটোটা আবার বিয়োগ করতে হবে না। সবাই একটু বিষয়টা বুঝেন। আপনারা দেওয়া আছে কি 2x বাই ওয়াই, 2x বাই ওয়াই বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তার মানে পূর্ণবর্গ মানে কি আমার a প্লাস b হোল স্কয়ার সামথিং স্কয়ার বানাবো। তাহলে আপনি যদি সূত্র নিতে চাই তাহলে 2x বাই ওয়াই, এটা যদি ভাঙে কি দেখা যায় 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু 1। তাহলে এটা হলো 2, এটা হলো a, এটা হলো b, 2ab দেওয়া আছে। তাহলে a কত x বাই ওয়াই, b কত 1।
তাহলে আমি যদি a প্লাস বি হোল স্কয়ার সূত্রে নিতে চাই তাহলে এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস বি হোল স্কয়ার হয়েছে। এটা আর ভিতরে কষ্ট করে লেখার দরকার নাই, তার মানে আমার পূর্ণবর্গ হয়ে গেছে। এটা কখনোই আর ভিতরে লিখবেন না, এই যে এটা ভিতরে লিখলে কি লিখতেন x/y প্লাস 1 হোল স্কয়ার, লেখার কোনো দরকারই নেই, কারণ আপনি তো এটাকে a প্লাস বি হোল স্কয়ার বানাই ফেলছেন, তার মানে পূর্ণবর্গ হয়ে গেছে। আর আমার অতিরিক্ত নিলাম কি এই x/y হোল স্কয়ার আর হচ্ছে -1 হোল স্কয়ার। এই পুরাটারে আমি এই পাশে শুধু নিয়ে আসবো 2x y প্লাস x/y হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখন এতটুকু করে যোগ করেন, কারণ আপনি তো পূর্ণবর্গ পাইয়ে গেছেন, এটা যোগ করলে কি আসে x/y হোল স্কয়ার মানে কি x স্কয়ার বাই y স্কয়ার, আর 1 স্কয়ার মানে 1, তাহলে y স্কয়ার যদি লসাগু হয় তাহলে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে এইটা হচ্ছে মানে आंसर। তার মানে আপনার এইটাও কষ্ট করে লেখার দরকার নাই। তাহলে আমার খেলা কি নিয়া এই জায়গায় আমি যতটুকু আনলাম এইটার আমি এই পাশে শুধু নিয়ে আসবো, কারণ আমার অবস্থা কি কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটা তো পূর্ণবর্গ হয়েই গেছে। এখন এতটুকু রে আমি ক্যালকুলেশন করলে যা পাবো পাইছি কি x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার, তার মানে এত যোগ করলে আমার যোগফল পূর্ণবর্গ হবে। সবাইকে আমি বুঝাইতে পারছি? আরো দুইটা एग्जांपल করাবো, সবাই ক্লিয়ার হবেন। একটু ফিডব্যাক দেন তো एग्जांपल 4 কি ডান হয়েছে নাকি? আমি আরো দুইটা एग्जांपल করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন एग्जांपल 4 কি ডান হয়েছে নাকি? একটু एग्जांपल 4 লেখেন ডান, কারণ অনেকগুলো एग्जांपल করাচ্ছি তো, নয়তো বুঝবই না কোনটা কার কি কমেন্টস। সবাই একটু ফিডব্যাক দেন তো एग्जांपल 4 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন एग्जांपल নাম্বার 5। সবাই একটু 5 নম্বর কোশ্চেনটা দেখেন, আমরা আপাতত পুরো কোশ্চেনটা পড়ব না। 5 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, আমি আরো দুইটা एग्जांपल করাবো 5 আর 6, এরপর সবাই একদম ক্লিয়ার হয়ে যাবেন, কারো কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। 5 এ কি বলছে? ফাইভে কি বলছে? 4x স্কয়ার মাইনাস 2, 4x স্কয়ার মাইনাস 2। আচ্ছা, এবার বলছে এত থেকে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। আচ্ছা ভাইয়া, বিয়োগ টিয়োগের ঝামেলা আমরা একটু পরে যাচ্ছি, আগে আমরা কি করি জানি? আগে আমাদের প্রথম গল্প হচ্ছে এই যে স্ট্রাকচারটা যেটা দেয়া আছে এটারে আমরা কিসে নিতে পারি। যেহেতু একটা 2 আছে, তার মানে কি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, 2x হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2a, a মানে কি 2x। বিষয়টা একটু বুঝেন, 4x স্কয়ার আমি কি লিখতে পারি 2x হোল স্কয়ার। আচ্ছা, এলে কি a স্কয়ার পাইলাম, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইনটু a কত 2x নিলাম। এখন এই জায়গায় যেহেতু শুধু 2 থাকবে, তাহলে এটা ব্যালেন্স করতে লিখি 1/2x যদি করি, তাহলে এটা কাটলে কি ফাইনালি মাইনাস 2 ই থাকে। তাহলে এটা কি লিখতে পারি 2x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু 1/2x। তার মানে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে b হবে কি 1/2x হোল স্কয়ার। তাহলে আপনি ফাইনালি অতিরিক্ত নিছেন কি 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার, এটা কাটাকাটি করলে মাইনাস 2 ই থাকে, অতিরিক্ত আমি নিছি 1/2x হোল স্কয়ার। তাহলে এতটুকু কি আমার সামথিং স্কয়ারের মধ্যে পড়ে গেছে না? এটা কি সূত্র অনুসারে কি 2x মাইনাস 1/2 হোল স্কয়ার। যেহেতু সামথিং স্কয়ারের মধ্যে পড়ে গেছে, এটা আর আমরা লিখবো না, তাহলে বাইরে আছে কি 2x হোল স্কয়ার। আচ্ছা, 1/2x হোল স্কয়ার মানে কি
মানে হচ্ছে 1/4x²। 1/2x² মানে কি 1/4 কি 4x² না? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এরপর আপনার একবার আমি শিখাইছি কি এই জিনিসটা জাস্ট এই পাশে নিয়ে আসেন, নিয়ে আসলে কি আসে প্লাস 1/4x²। সবাই একটু বিষয়টা বুঝেন। আমরা আগে যা করছি ঠিক এই জায়গায় তাই করলাম, আগে যা করছি ঠিক এই জায়গায় আমরা তাই করলাম। কি করব আমরা জাস্ট এটা দেখবো সামথিং কোনো স্কোয়ার স্ট্রাকচারে নিতে পারি কিনা। তাহলে সামথিং কোনো স্কোয়ার স্ট্রাকচারে যদি নিতে পারি তাহলে আমাদের গল্প শেষ। এবার এই জায়গায় যা ছিল তার এই পাশে নিয়ে আসবো, তাহলে আসছে কত প্লাস 1/4x²। আপনারা যদি বলতে এত এর সাথে কত যোগ করলে, এত এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তখন অ্যান্সার হইতো কি 1/4x²। এত এর সাথে কত যোগ করলে, এত এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তখন অ্যান্সার হইতো কি 1/4x²। কিন্তু এবার বলছে কি এত থেকে কত বিয়োগ করলে, তাহলে আপনি এটা এরকম লিখতে পারেন না 4x² - 2 মাইনাস প্লাস 1/4x²। এটা যদি আমি মাইনাস করে লিখতে চাই তাহলে এই ভিতরে কি মাইনাস 1/4x² লিখতে হবে না? তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাসই হয় না? আপনি এই লাইনটা পাইছেন, বুঝেন আপনি এই লাইনটা পাইছেন। এখন আপনি যদি বলা হয় এত থেকে কত বিয়োগ করলে তাহলে কি মাইনাস করতে হবে। তাহলে আমি যদি মাইনাস করি তাহলে ব্যালেন্স করতে হলে কি ভিতরে মাইনাসে লিখতে হবে না, তারপরে কি মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আপনাকে যদি বলা হয় এত থেকে কত বিয়োগ করছেন তাহলে আপনি কি -4x² বিয়োগ করছেন না? তার মানে যোগ করতে বললে আমার অ্যান্সার হইতো 1/4x², আর বিয়োগ করতে বললে আমার অ্যান্সার হবে -1/4x²। যারা বুঝছেন খুব ভালো কথা, যারা বোঝেন না তারা আবার দেখেন। -1/4x², এটা আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসে কত প্লাস 1/4x²। তাহলে যদি বলতো এত এর সাথে কত যোগ করলে, এত এর সাথে কত যোগ করলে তাহলে 1/4x² যোগ করলেই আমার হচ্ছে পূর্ণবর্গ হইতো। কিন্তু এবার বলছে এত থেকে কত বিয়োগ করলে, তাহলে বিয়োগ করতে হলে কি আপনারা মাইনাস চিহ্ন দিতে হইবে। এখন আপনার যদি মাইনাস চিহ্ন দেয় এই জায়গাতে প্লাস, তাহলে ভিতরে কেটা মাইনাস হওয়া লাগবে না, তাহলে তো মাইনাস মাইনাস কি প্লাস। এখন আপনি বলছে এত থেকে কত বিয়োগ করলে, এত থেকে আমি যদি এইটারে বিয়োগ করি তাইলে কি পূর্ণবর্গ হবে, তাহলে বিয়োগ করছেন কত -1/4x²। তাহলে আপনারা যদি বলা হয় যোগ করতে তখন অ্যান্সার হইতো এইটা, যদি বলে বিয়োগ করতে তখন কিন্তু অ্যান্সার হবে এইটা। এইটাই হচ্ছে এই জায়গায় বোঝার জিনিস। সবাইকে এটা বুঝছেন? আমি এই টাইপের আরো একটা ম্যাথ করাবো, সবাই যদি ডিফারেন্সটা বুঝে থাকেন একটু লেখেন তো ডি ডান। এই ডিফারেন্সটা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন ডি ডান। না, এগুলোর কোনো অপশন নাই। আমি আরেকটা ম্যাথ করাবো, ক্লিয়ার হবেন। এগুলো একটু কঠিন জিনিস, যারা বোঝেন না আমি আরেকটা ম্যাথ করাই। আমি তো বলছি যে ভাই আমি সবগুলো ম্যাথ আগে শেষ করি, তারপর অবশ্যই বুঝবেন। আচ্ছা, যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বোঝেন নাই তারা 6 নম্বর ম্যাথটা দেখেন। 6 নম্বরটা দেখেন, 6 নম্বরে পুরো ক্লিয়ার হয়ে যাবে। 6 নম্বরে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? 6 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। এই 6 নম্বরটা বলতে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বলা হয়েছে এত রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে, কত যোগ বা বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, যোগ বা বিয়োগ কি করতে হচ্ছে এটা পরের কেস।
আপনি এই টোয়াইজ এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার একটু দেখেন, এই 4b স্কোয়ার মানে কি 2b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে 2 ইন্টু 2b, তাহলে 4 2 আর 2 যোগ করলে কি গুণ করলে 4, এটা হইবে কি শুধু a, তাহলে প্লাস a স্কোয়ার। আমরা যদি এতটুকু নেই তাহলে কি এটা a প্লাস 2b হোল স্কোয়ার হয়? সবাই একটু বিষয়টা দেখেন ভাইয়া, টোয়াইজ এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, আমি কেমনে ভাঙবো? আমি 4b স্কোয়ারটা কি 2b হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমার b, তাহলে এটা যদি আমার b হয় তাহলে 2 ইন্টু a ইন্টু b, 2ab সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার যদি নিতে চাই, a প্লাস b হোল স্কোয়ার বানাতে চাই, তাহলে 2 ইন্টু a ইন্টু 2b। আচ্ছা, বিষয়টা একটু বুঝাই, সবাই আবার মনোযোগ সহকারে দেখেন। আপনার টার্গেট কি পূর্ণবর্গ বানানো মানে কি আপনি সামথিং স্কোয়ার বানাবেন, এটা a প্লাস b হোল স্কোয়ার হইতে পারে, a মাইনাস b হোল স্কোয়ার হইতে পারে। আচ্ছা, এই যে দেয়া আছে কত, টোয়াইজ a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার। আর আপনার বোঝার জন্য প্রথম কাজ হলো এইটার একটু ভাঙা আমরা খেলবো, তাহলে 2 তো পাইলাম সূত্র অনুসারে 2ab, এই জায়গায় b কত 2b, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে b যদি আমি 2b বসাই তাহলে 2 আর 2 4b পাইছি, তাহলে এটা কি শুধু a হইতে হবে। তাহলে এটা যদি শুধু a হয় তাহলে এখানে আমি কি a স্কয়ার দেয়া আছে কত টোয়াইজ a স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি a স্কয়ার প্লাস a মাইনাস টোয়াইজ b হোল স্কয়ার, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এটা সমান আসে কি a স্কয়ার প্লাস a মাইনাস টোয়াইজ b হোল স্কয়ার। আমরা বলছি কি যেটা পূর্ণবর্গ এটা নিয়ে আমার কোনো গল্প নাই, আমার খেলা হচ্ছে এগুলাও লেখার কোনো দরকার নাই, এই জায়গায় যেটা রয়ে যাবে এর এই পাশে নিয়ে আসা। আপনি কি আমার কথা বুঝাইতে পারছি? আমাদের গল্প কি ছিল, যেটা পূর্ণবর্গ হয়ে যাবে এটা তোমার লেখার দরকারই নেই, পূর্ণবর্গ হয়ে গেছে, আর যতটুকু অতিরিক্ত থাকবে এর আমি এই পাশে নিয়ে আসবো। নিলে আমি কি পাইছি ভাইয়া, মাইনাস a স্কয়ার। এবার সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, মাইনাস a স্কয়ার পাইছি। আচ্ছা, এখন আপনারে যদি বলা হয় টোয়াইজ a স্কয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কয়ার, রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে, a স্কয়ার বিয়োগ করলে আর আরেকটা হচ্ছে মাইনাস a স্কয়ার যোগ করলে, এই দুইটাই অ্যান্সার। এখন পরীক্ষায় যে কোনো একটা অ্যান্সার দেয়া থাকতে পারে। এখন এই দুইটা অ্যান্সার আমি কেমনে বের করব? দেখেন, আপনি এইটার সাথে এই টোয়াইজ a স্কয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কয়ার, এইটার সাথে আপনি যদি যোগ করেন প্লাস নিলেন প্লাস। আচ্ছা, আমি যদি যোগ করি দেখেন এই যে মাইনাস a স্কয়ার, এটাও তো আমি মাইনাসই রাখতে পারি, কারণ প্লাসে মাইনাসে কি মাইনাস a স্কয়ারই থাকে, প্লাসে মাইনাসে কি মাইনাস। তার মানে আপনি যদি বলা হয় এত এর সাথে কত যোগ করলে, এই জায়গায় পরীক্ষায় প্রশ্ন বলছে কি যোগ বা বিয়োগ করলে, আপনারা পরীক্ষায় প্রশ্ন যোগ বা বিয়োগ যদি বলে আপনি প্রথমে যদি যোগ করেন তাহলে কি করতেন, এটা যোগ লিখতেন। তাহলে যোগ লিখলে এটা আমি কি হবে তখন মাইনাস a স্কয়ার, কারণ প্লাসে মাইনাসে কি মাইনাস। তার মানে যোগ করার কথা বললে আমার অ্যান্সার কি মাইনাস a স্কয়ার যোগ করতে হবে, মাইনাস a স্কয়ার যোগ করলে। আচ্ছা, যদি বিয়োগ করতে বলে টোয়াইজ a স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস। আচ্ছা, যদি আপনি মাইনাস করেন তখন কি এই জায়গায় যেহেতু মাইনাস, তার মানে এটা তো প্লাস থাকতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে বিয়োগ করলে কি আপনার a স্কয়ার বিয়োগ করতে হবে। এগুলো হচ্ছে ম্যাথের নরমাল কনসেপ্ট কি, আমি যদি ফাইনালি পাইছি কি মাইনাস a স্কয়ার, তাহলে আপনি যদি যোগ করতে চান তাহলে এই a স্কয়ারের পাশে আপনি কি এটা মাইনাস তো দেওয়া লাগবে, কারণ প্লাসে মাইনাসই তো কি মাইনাস। তার মানে যোগ করতে চাইলে কি মাইনাস a স্কয়ার যোগ করতে হবে, আর যদি বিয়োগ করতে চান a স্কয়ার তো লিখলাম, এই জায়গায় কি মাইনাস আছে, তাহলে এটা কি প্লাস হওয়া লাগবে না, প্লাসে মাইনাসই তো মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। তার মানে যদি বিয়োগ করতে চান তখন হচ্ছে কি a স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার বিয়োগ করলে। তাহলে পরীক্ষা আপনাকে দুই ধরনের কোশ্চেন দিতে পারে, হয় বলবে যোগ করতে, নাহলে বলবে বিয়োগ করতে। সোজা বাংলা যোগ করতে হলে আপনি প্লাস চিহ্ন দিবেন, দিয়া এই জায়গায় যেটা আছে সেটা বানাইতে হলে কোন সাইন দিতে হবে এই সাইন দিবেন। বিয়োগ করতে হলে এই জায়গায় মাইনাস লিখবেন, এবার এই জায়গায় যে সাইন আছে এটা সাইনের সাথে সাইন মিলিয়ে দিবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো অল ডান। এটা হচ্ছে প্লাস মাইনাসের কনসেপ্ট, আর কিচ্ছু না। মানে আপনারা যদি যোগ করতে বলে তাহলে প্লাস দিবেন, দিয়া দেখবেন এই জায়গায় আমি a স্কয়ারের সাথে কোন সাইন নিলে এই মাইনাস a স্কয়ার পাই। বিষয়টা বুঝেন, যদি যোগ করতে বলে তাহলে প্লাস দিবেন, আর বিয়োগ করতে বলে মাইনাস দিবেন। তাহলে যোগ করতে বলে প্লাস দেওয়ার পর আমি দেখবো a স্কয়ারের সাথে আমি কোন সাইন নিলে এই জায়গায় মাইনাসটা পাই, তাহলে মাইনাস পাইতে হলে এই জায়গায় মাইনাস দেওয়া লাগবে। আবার এই জায়গায় a স্কয়ারের সাথে কোন সাইনটা দিলাম এই জায়গায় মাইনাস পাই, যেহেতু মাইনাস দেওয়া আছে তার মানে কি প্লাস। আমি কি বুঝাতে পারছি? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস।
প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই কনসেপ্ট দিয়ে আপনি করবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন অর্ডার। আচ্ছা 8 নম্বর আর 9 নম্বর এই দুটো অঙ্কের পাশে লেখেন নাইস টু নো। 8 আর 9, 8 আর 9 হচ্ছে নাইস টু নো। এই দুটো ম্যাথ সবাই চেষ্টা করবেন নিজে। এই দুটো ম্যাথ পারার জন্য বীজগাণিতিক সূত্রাবলীর টাইপ 9 এর সূত্রে সাহায্য নেবেন। বীজগাণিতিক সূত্রাবলীর টাইপ 9 এর সূত্রে সাহায্য নেবেন। 8 আর 9 হচ্ছে নাইস টু নো, আর বাকি যা পড়াইলাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। কথা কি বুঝাইতে পারছি? আজকের ক্লাসটা অনেক 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 বেশি কঠিন। এই কারণে যাদের একটু ম্যাথে বেশি উইকনেস আছে তারা আজকের ক্লাসটা যেখানে যেখানে মনে হবে যে আরেকটু বোঝা দরকার, ক্লাসটা আরেকবার দেখবেন সেই জায়গাগুলো। কারণ আজকে আমি যা পড়াইছি বিশেষ করে টাইপ 4 আর টাইপ 5 দুটোই হচ্ছে ইন্টারমিডিয়েট আলোচনা, আর টাইপ 6 এ যা পড়াইছি এটা অনেক ক্রিটিক্যাল আলোচনা। সুতরাং আজকের ক্লাসটা ওভারঅল আমি যতগুলো আপনাদের ম্যাথ ক্লাস দিচ্ছি এর মধ্যে অন্যতম কঠিন ক্লাস আজকের। যেহেতু কঠিন ক্লাস সুতরাং এখানে কারো কারো একটু সমস্যা বেশি হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা তো অনেক কঠিন আলোচনা, তো জিনিস তো সোজা না। তার জন্য যেখানে যার যেখানে প্রবলেম হবে সে প্রয়োজন ওই জায়গাটুকু আরেকবার দেখবেন, তাহলে ইনশাআল্লাহ প্রবলেম হওয়ার কথা না। আর আমি যেভাবে পড়াইছি খুব বেশি কি প্রবলেম হয়েছে? একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হয়েছে, একটু সবাই ফিডব্যাক দেন ক্লাসটা কেমন হয়েছে, একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হয়েছে। আরেকজন একটা ক্যালকুলেশন পারে নাই, ক্যালকুলেশনটা আমি দেখাই দিয়েছি। এই যে একজন ক্যালকুলেশন লিখছেন টাইপ 4 এর এক্সাম্পল নাম্বার 5 এর ক্যালকুলেশন, এই যে -7/3 প্লাস -2/3, এটা ক্যালকুলেশন কিভাবে করবেন? -7/3 প্লাসে মাইনাসে -2/3, লসাগু হচ্ছে আমার 3, তাহলে -7 এখানে আসে কত -2, তার মানে -9/3, দ্যাট মিনস হচ্ছে কাটাকাটি করলে -3। এই যে দেখছেন কিছুই না, প্লাসে মাইনাসে মাইনাস, লসাগু হচ্ছে 3, বাকি ক্যালকুলেশন করবেন। এই যে পারেন নাই একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কি অবস্থা। সহজ কথা হচ্ছে এই ক্লাস পারতে হলে প্রথম কথা হচ্ছে অসমতার কনসেপ্ট পারতে হবে, তাহলে টাইপ 5 বুঝবেন না। আর আজকের ক্লাসটা অনেক কঠিন, তারপরে যদি কারো কাছে এক্সট্রিম কঠিন লাগে, যে যে জিনিসগুলো অনেক বেশি কঠিন লাগে সেগুলো বাদ দিবেন, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে অনেক হার্ড কোশ্চেন হইতে হবে না। আজকে আমি যা পড়াইছি এখান থেকে যদি কোশ্চেন হতে হয় তাহলে অনেক বেশি কঠিন কোশ্চেন হইতে হবে। এত কঠিন কোশ্চেন হবে কিনা আমি জানি না, এটা আমার ধারণা টাইপ 5 থেকে এবার কোশ্চেন আসতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা এবার আমি একটা সামারি বলে দিচ্ছি। আপনাদের বীজগাণিতিক সূত্রাবলী এবং দ্বিঘাত সমীকরণ এই দুটো অধ্যায়ের সাথে একসাথে পরীক্ষা হবে। আমরা বুধবার দিন খুবই ইজি একটা চ্যাপ্টার পড়বো। আমি পরীক্ষার ডেটটা কালকে বা পরশুদিন গ্রুপে পোস্ট করে জানিয়ে দেবো। আমি আবারও বলতেছি আজকের ক্লাসটা অনেক কঠিন ক্লাস। আমি যতগুলো ক্লাস নিছি এখন পর্যন্ত এর মধ্যে খুব সম্ভবত আজকের ক্লাসটা সবচেয়ে বেশি কঠিন ক্লাস। যদি কারো কোথাও একটু বুঝতে সমস্যা হয় ওই অংশটুকু আরেকবার দেখবেন, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস খুব বেশি আরেকবার একটু দেখা লাগতে পারে, এটার লাগার সম্ভাবনা অনেক কম অনেকের জন্যই। যারা একটু বেশি ম্যাথের সমস্যা তাদের হয়তো লাগতে পারে, করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। একটু চ্যালেঞ্জ নেন, যেহেতু হাতে অনেক সময় আছে, একটু দেখি অনেক কঠিন জিনিস আমরা পারি কিনা। এগুলো কেউ পড়ায় না ভাইয়া, কথা কি বুঝছেন? তারপর আমরা চ্যালেঞ্জ দিলাম, ইনশাল্লাহ আমরা যেহেতু অনেক সময় আছে শিখবো। হ্যাঁ এটা আরেকবার যাদের একটু প্রবলেম আছে আরেকবার দেখেন, কারণ এটা তো অনেক কঠিন জিনিস। আমি তো বললাম এটা ইন্টারমিডিয়েট জিনিস, 9-10 হায়ার ম্যাথ না। 9-10 হায়ার ম্যাথ হলেও তো ঠিক আছে যে পারা কি যাবে, এটা ইন্টারমিডিয়েটের ম্যাথ। ইন্টারমিডিয়েট ম্যাথ হলো বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাথ, মানে স্কুল কলেজ লেভেলের ম্যাথ যদি কম্পেয়ার করেন সবচেয়ে কঠিন সিলেবাস হচ্ছে ইন্টারমিডিয়েট ম্যাথের সিলেবাস। এর থেকে আপনাকে তো সামান্য অংশ দিছে, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, ওইটার ঝলকেই আপনারা মোটামুটি বুঝে গেছেন জিনিস কি। আর কি ওটি সোজা জিনিস, মানে ইন্টারমিডিয়েট ম্যাথের মেইন জিনিস কিছুই নাই চাকরির পরীক্ষায়, থাকলে বুঝতেন ইন্টারমিডিয়েট ম্যাথ কি। হ্যাঁ আজকের ক্লাসটা সবচেয়ে কঠিন এখন পর্যন্ত আমি যতগুলো ক্লাস পাইছি। আচ্ছা ভাইয়া তাহলে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ উৎপাদক পড়বো, উৎপাদকের পর আমরা সম্ভাব্যতা পড়বো। সম্ভাব্যতা কঠিন চ্যাপ্টার কিন্তু আমরা ইনশাল্লাহ খুব সহজ করে পড়বো।
তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ বাঁচা রাখলে আবার আমাদের দেখা হবে। আর আমি বুধবার দিনের ভিতরে জানাই দেবো আপনাদের পরবর্তী পরীক্ষাটা কবে হবে, বীজগাণিতিক সূত্রাবলী এবং দ্বিঘাত সমীকরণ দুইটা একসাথে। আর সবাই দ্বিঘাত সমীকরণ নোটটা করে ফেলেন, আমি যাবতীয় একটা পোস্ট দিয়ে কালকে জানাই দেবো যে নোটের পুরস্কারের বিষয় কেমনি কি হবে, সবই জানাই দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।